হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে সেল সাইকেল বা কোষচক্র। তারপরে আমরা বলেছিলাম যে কোষ বিভাজনেরও ছোট্ট ছোট্ট ভিডিও দেবো, আজকে তারই একটা ভিডিও। তাই সবার আগে বলে রাখি যে এই রকম ছোট্ট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখো, আমরা কোষ বিভাজন আগের দিন আমরা পড়েছিলাম, সেখানে অর্থাৎ প্রত্যেকটা কোষকে বিভাজন হওয়ার জন্য তাকে কোন জায়গায় প্রবেশ করতে হয়, সেল সাইকেল বা কোষ চক্রের মধ্যে প্রবেশ করতে হয়। কোষ বিভাজনের তিনটা আলাদা আলাদা ধাপ বলেছিলাম, একটা ছিল মাইটোসিস, একটা ছিল মিওসিস আর একটা ছিল অ্যামাইটোসিস, তাই না? অনুন্নত যে কোষগুলো থাকবে তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন শুধুমাত্র দেখতে পাওয়া যায়, আর উন্নত কোষেদের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। যার মধ্যে এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এটাকে আমরা কি বলেছিলাম না, সমবিভাজন। অর্থাৎ আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখব কি হয় না, একটা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, অর্থাৎ এই কোষটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মাতৃকোষ। আর এই যে কোষগুলো থাকে এই কোষগুলো হচ্ছে কি না, অপত্য কোষ, বা যেগুলোকে আমরা ডটার সেল বলি। অর্থাৎ মাতৃকোষ যদি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, সেটা বিভাজিত হয়ে যে দুটো অপত্য কোষ তৈরি করে, এদেরও ক্রোমোজোম সংখ্যা কি হবে, 2n সংখ্যক করেই থাকবে। যার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। এবারে এই মাইটোসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, আমরা দেখব সমস্ত ধরনের উন্নত নিউক্লিয়াস যুক্ত যে কোষগুলো থাকবে, সেটা জনন কোষ হতে পারে, দেহকোষ হতে পারে, সব ধরনের কোষের ক্ষেত্রেই কি হয়, মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এবারে এই মাইটোসিস কোষ বিভাজন যদি আমরা দেখি, তাহলে আগের দিন আমরা বলেছি কি যে প্রত্যেকটা কোষ বিভাজনের জন্য তাকে ইন্টারফেজ দশা অর্থাৎ G1S G2 দশা অতিক্রম করতে হবে। তারপরে আসে কোথায়, এম ফেজ বা মাইটোটিক ফেজে। সেখানে আমরা দুটো আলাদা আলাদা পদ্ধতি বলেছি, একটা ছিল ক্যারিওকাইনেসিস যেটাকে বলা হয়েছিল নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই যে ক্যারিওকাইনেসিস পদ্ধতি, এই ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে আবার চারটে ছোট্ট ছোট্ট উপদশা দেখতে পাওয়া যায়, একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। তাহলে নিউক্লিয়াসের বিভাজনে সবার প্রথম যে দশাটি সেটার নাম হচ্ছে কি, প্রোফেজ দশা। এই প্রোফেজ দশাতে আমরা যদি দেখি, তাহলে দেখব এর মধ্যে কি কি পরিবর্তনগুলো হয়, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের বিভাজনের জন্য কি ঘটনা ঘটে। তাহলে এই হচ্ছে একটা কোষ, আমরা প্রথমেই বলবো শুধুমাত্র বেমতন্তুর গঠন ছাড়া প্রায় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ প্রত্যেকেরই ক্যারিওকাইনেসিস পদ্ধতি প্রায় অনেকটা একই রকম ধরনের, তাই না? বেমতন্তুটা শুধুমাত্র একটু আলাদাভাবে গঠন হয়। এবারে এই একটা যদি প্রাণী কোষ হয়, এর বাইরে সবার বাইরে কি থাকে, সেল মেমব্রেন, বা যেটাকে আমরা কি বলছি, কোষ পর্দা। এইটা হচ্ছে কি, এই যে সবুজ রঙের যে বর্ডারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এর বাইরে যে পর্দাটা রয়েছে তার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ভিতরে এই যে ঘন রঞ্জিত একটা লাল কালারের অংশ রয়েছে এটাকে আমরা বলছি নিউক্লিয় লাস, এবং এর যে তরল পদার্থ রয়েছে এটাকে আমরা কি বলছি, নিউক্লিয় প্লাজম। এইগুলো হচ্ছে কি আমাদের ক্রোমোজোমগুলো, তাই না? অর্থাৎ আমরা দেখব সবার প্রথম যে বৈশিষ্ট্যটা হয় প্রোফেজ দশায়, এই নিউক্লিয় পর্দা এর অবলুপ্তি ঘটে, অর্থাৎ নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। দেন কি হবে, নিউক্লিয় লাস এরও অবলুপ্তি ঘটবে। তাহলে নিউক্লিয় পর্দা যখন অবলুপ্তি ঘটবে, সঙ্গে সঙ্গে এই যে নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমটা রয়েছে এটাও বাইরে বেরিয়ে যাবে, যেই ঘটনাটাকে আমরা বলি কি, ডিহাইড্রেশন। তারপরে আমরা দেখব কি না, এই যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে এরা এই রকমভাবে কি হতে থাকে, এরকমভাবে কুণ্ডলীকৃত হতে থাকে, এরকমভাবে কুণ্ডলীকৃত হতে থাকে, যেই ঘটনাটাকে আমরা বলছি কি, স্পাইরালাইজেশন বা কুণ্ডলীকরণ হয় কিসের, ক্রোমাটিন তন্তুর। এবং এই যে সেন্ট্রিওলগুলো থাকে, এই সেন্ট্রিওলগুলো দেখব আমরা কি করছে না, সেন্ট্রিওলগুলো এরকম দুটো মেরুর দিকে গমন শুরু করছে, অর্থাৎ এই রকমভাবে দুটো মেরুর দিকে গমন করে সেন্ট্রিওলগুলো। তাহলে এক নম্বর আমরা কি বললাম না, এক নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে। তারপর আমরা দেখব যে নিউক্লিয় রসের বিয়োজন ঘটে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। ক্রোমাটিন তন্তুগুলি কুণ্ডলীকৃত হয়, এই কুণ্ডলীকৃত হওয়ার ঘটনাকে বলা হয় স্পাইরালাইজেশন। এবং
সেন্ট্রিওলগুলো মেরুর দিকে গমন শুরু করে। এরপরে ঠিক 2 নম্বর দশা, যার নাম হচ্ছে কি মেটাফেজ দশা। এই মেটাফেজ দশাতে এসে এই যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলগুলো মেরুর দিকে গমন করেছিল, এদের যে অ্যাস্ট্রাল রেগুলো রয়েছে, এরা দুই প্রান্তের দিকে মিলিত হয়ে দুই প্রকার বেমতন্তু গঠন করে। একটা বেমতন্তু এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ এই যে বেমতন্তুটা রয়েছে ভালো করে দেখো, দুই মেরু অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বেমতন্তুটাকে আমরা বলবো কি অবিচ্ছিন্ন বেমতন্তু। আর এক প্রকার বেমতন্তু কি করে, ক্রোমোজোমগুলোকে সজ্জিত করে। এই বেমতন্তুগুলোকে বলা হচ্ছে কি ক্রোমোজোমাল বেমতন্তু। অর্থাৎ এটা হচ্ছে অবিচ্ছিন্ন বেমতন্তু আর এটা হচ্ছে আমাদের কি ক্রোমোজোমাল বেমতন্তু। নাম্বার 2 আমরা দেখব এই ক্রোমোজোমাল বেমতন্তুগুলোকে ঘিরে ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় তল, কোন তলটা, এই তলটা হচ্ছে নিরক্ষীয় তল বা বিষুব তল বলি। এই নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলোকে সজ্জিত করে, অর্থাৎ এই রকম পরপর 46টা ক্রোমোজোম সজ্জিত থাকবে। এই যে সজ্জিত হয় এটা দেখতে অনেকটা প্লেটের মতন বা চাকতির মতন লাগে, যার কারণে এই সজ্জিত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে মাইটোটিক প্লেট। মনে থাকবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো ক্রোমোজোমাল বেমতন্তুকে ঘিরে নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেট বা মাইটোটিক প্লেট, বা যেটাকে বলা হয় মেটাফেজিক প্লেট। এবারে এই যে বেমতন্তুগুলো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিওল থেকে গঠন করে, আর উদ্ভিদ কোষ হলে সেটা মাইক্রোটিউবিউল বা অনুনালিকা থেকে গঠন হয়। তাহলে যেহেতু প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তুগুলো সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রেগুলো মিলিত হয়ে গঠন করেছে, সেই কারণে প্রাণী কোষের বেমতন্তুকে বলা হয় অ্যাস্ট্রাল বেম, আর উদ্ভিদ কোষের বেমগুলোকে বলা হচ্ছে অ্যানাস্ট্রাল বেম। এরপরে আমরা দেখব 3 নম্বর যে ধাপ আছে সেটা হচ্ছে অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশাতে কি হয় না, এই যে এই যে আমাদের ক্রোমোজোমগুলো ছিল এর মাঝখানে কে ছিল, সেন্ট্রোমিয়ার ছিল। এই সেন্ট্রোমিয়ারগুলোর ভাঙন ঘটবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা করে কি তৈরি করবে, ক্রোমাটিড তৈরি করবে। বুঝতে পারা গেল? তাহলে এর মাঝখানে তখন কি হয়, আর একটা বেমতন্তুর গঠন হয়, যেটাকে আমরা বলি ইন্টারজোনাল বেমতন্তু। এবারে এই যে ক্রোমোজোমাল বেমতন্তুগুলো এরা কি হবে, আস্তে আস্তে সংকুচিত হবে, আর ইন্টারজোনাল বেমতন্তুগুলো কি হবে, প্রসারিত হবে। তাহলে ক্রোমোজোমগুলো কি হবে, দুটো মেরুর দিকে গমন করবে, অর্থাৎ এটা ক্রোমোজোমাল বেমতন্তুটা সংকোচন হলে উপর দিকে টানা হয়ে যাবে, এই ক্রোমোজোমাল বেমতন্তুটা সংকোচন হলে এটাও এই মেরুর দিকে টানা হয়ে আসবে। তার সাথে আছে ইন্টারজোনাল বেমতন্তুগুলো প্রসারিত হবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো কি করবে, দুই মেরুর দিকে গমন করবে। এটাকে বলা হচ্ছে কি অ্যানাফেজীয় চলন। বুঝতে পারা গেল? এরপরে আমরা দেখব কি টেলোফেজ দশা, অর্থাৎ ক্রোমোজোম এতক্ষণ ধরে দেখলাম বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যেটা ক্রোমোজোমের আর ভালো লাগছে না, তাই ক্রোমোজোম শেষে কি করবে, একটা গান ধরবে। একবার শুনে নিন এটা। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। তখন দেখবে এই টেলোফেজ দশাতে এসে এই যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে সরে চলে গেছে, অর্থাৎ উপর দিকে 46টা নিচের দিকে 46টা রয়েছে, তাই না? তাহলে এখানে টেলোফেজ দশাতে এসে উপর দিকের 46টা ক্রোমোজোমকে ঘিরে এবং নিচের দিকের 46টা ক্রোমোজোমকে ঘিরে প্রোফেজ দশার যে বৈশিষ্ট্যগুলি ছিল তার ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ উপরের 46টি ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস এদের আবির্ভাব ঘটবে, নিউক্লিয় প্লাজমের সংযোজন ঘটবে, যেটাকে আমরা বলবো কি রিহাইড্রেশন। আবার এই যে ক্রোমোজোমগুলো থাকবে এদের পাকগুলো আস্তে আস্তে খুলতে থাকবে, যেটাকে আমরা বলবো কি না ডিস্পাইরালাইজেশন। দিয়ে দুটো আলাদা আলাদা করে কি তৈরি করবে, নিউক্লিয়াস তৈরি করে দেবে, অপত্য নিউক্লিয়াস তৈরি করে দেবে। এবারে আমরা দেখব ঠিক এর পরের দশা, যেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস দশা। যদি এটা প্রাণীকোষ হয় তাহলে দুদিকে দুটো নিউক্লিয়াস রয়েছে, তাহলে প্রাণীকোষ যদি হয় তাহলে কি হবে, এর মাঝখানে খাঁজ সৃষ্টি হয়, বা যেটাকে আমরা বলি ক্লিভেজ বা ফারো সৃষ্টির মাধ্যমে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়ে যাবে। আর যদি এটা উদ্ভিদ কোষ হয় মাঝখানে কোষপাত গঠন করে, কোষপাত গঠনের মাধ্যমে দুটি আলাদা আলাদা কি তৈরি করবে, অপত্য কোষ তৈরি করে দিবে। বুঝতে পারা গেল? আচ্ছা, এরপরে আমরা ছোট্ট একটা অ্যানিমেশন ভিডিও দেখব, যার মাধ্যমে পুরো কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস দশাটা কিভাবে হচ্ছে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর আচ্ছা, এই ভিডিওতে দেখো কত সুন্দর আমরা দেখতে পাবো ফেজেস অফ মাইটোসিস, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেটাকে আমরা কি বলছি ক্যারিওকাইনেসিস দশা। আর একটা দশা সাইটোকাইনেসিস, যেখানে কি হয় সাইটোপ্লাজমের বিভাজন হয়। অর্থাৎ
এই ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস হওয়ার আগে আমাদের কোন দশাটা ঘটেছিল? না কোষচক্রের ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশাতে আমরা দেখেছি ক্রোমোজোমের কী পরিবর্তন হয়েছে, ডিএনএর কী পরিবর্তন হয়েছে, তারপরেই তারা কোথায় এসেছে? ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের কোন দশায়? প্রোফেজ দশায়। এই প্রোফেজ দশার মধ্যে আমরা কতকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারব। সবার প্রথমে এই যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে এগুলো ঘনীভূত হবে, যেটাকে আমরা বা কুণ্ডলীকৃত হবে, যেটাকে আমরা বলেছিলাম স্পাইরালাইজেশন দিয়ে ক্রোমাটিডের গঠন তৈরি করেছে। আর এই যে মাঝখানে একটা ইয়েলো স্পট দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম সব কী হলো? অবলুপ্ত হয়ে গেল, তাই না? তাহলে অবলুপ্ত হয়ে যাওয়ার পরে এই যে আমাদের সেন্ট্রোজোমগুলো রয়েছে, সেন্ট্রোজোমগুলো আস্তে আস্তে অ্যাস্ট্রাল রে গঠন করে দুই মেরুর দিকে গমন শুরু করবে, তাই না? এই যে যারা মেটাফেজ দশাতে এসে দেখব এই অ্যাস্ট্রাল রেগুলো মিলিত হয়ে দুই প্রকারের বেমতন্তু গঠন করছে। একটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল বেমতন্তু, আর একটাকে বলা হচ্ছে কি? অবিচ্ছিন্ন বেমতন্তু। ক্রোমোজোমাল বেমতন্তুগুলো দেখো এক মেরু থেকে ক্রোমোজোমের একটা কাইনেটোকোর, এই যে হালকা কমলা কালারের একটা গঠন দেখতে পাওয়া যাচ্ছে ক্রোমোজোমের, এই কাইনেটোকোর পর্যন্ত বিস্তৃত। আবার আরেকটা মেরু থেকে আরেকটা কাইনেটোকোর পর্যন্ত বিস্তৃত, তাই না? অর্থাৎ এভাবে তারা মেটাফেজিক প্লেট গঠন করেছে। অর্থাৎ এই যে মাঝখানে নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলোকে বেমতন্তুগুলো কী করেছে? সজ্জিত করে রেখেছে। এরপরে আমরা দেখব অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশার ক্ষেত্রে এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে এর বিভাজন ঘটবে। বিভাজন ঘটে আমাদের ক্রোমোজোমাল যে বেমতন্তুগুলো দেখো কত সুন্দর সংকোচন হচ্ছে, আর ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কী হচ্ছে? যে সিস্টার ক্রোমাটিডগুলো তৈরি করেছে সেগুলো মেরুর দিকে গমন করছে। এই যে আস্তে আস্তে সরে যাচ্ছে দুই মেরুর দিকে, এটাকে বলছি আমরা অ্যানাফেজীয় চলন। অর্থাৎ 46টা এরকম ক্রোমোজোম উত্তর মেরুর দিকে যাচ্ছে, 46টা ক্রোমোজোম আমাদের কোন দিকে আসছে? দক্ষিণ মেরুর দিকে আসছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি? অ্যানাফেজীয় চলন। এরপরে আমরা টেলোফেজ দশাতে দেখতে পাবো ওই যে 46টা ক্রোমোজোম উত্তর মেরুতে ছিল ওইগুলোকে ঘিরে আবার নিচের দিকের যে 46টা হচ্ছে ক্রোমোজোম ছিল এইগুলোকে ঘিরে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিওরাসের আবির্ভাব ঘটবে, তাই না? তাহলে এই যে ক্রোমাটিড গঠন হয়েছিল কুণ্ডলীকৃত হয়ে এগুলো আবার পাক খুলতে শুরু করেছে। এরপরে আসছে আমাদের কি? সাইটোকাইনেসিস দশা। সাইটোকাইনেসিস যদি এটা প্রাণীকোষ হয় তাহলে কি হবে? না ফারো সৃষ্টি বা খাঁজ সৃষ্টির মাধ্যমে দুটো আলাদা আলাদা এই যে অপত্য কোষ সৃষ্টি করে দিল। আর যদি এটা আমাদের উদ্ভিদ কোষ হয় সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো মাঝ বরাবর কি গঠন করছে? কোষপাদ গঠন করছে। কোষপাদ গঠনের মাধ্যমে দুটো আলাদা আলাদা কি তৈরি করে দিল? অপত্য উদ্ভিদ কোষ তৈরি করে দিল। বুঝতে পারা গেল? তাহলে এই রকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।